ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। সবচাইতে আতঙ্কে আছেন এই তিনজন, একজন হলো সালমান এফ রহমান, আরেকজন হলো আপনার এই আনিসুল হক বা আনিসুর রহমান এবং ইনু। মার্কেটে ওইটা হয়, মুখে আর নামটা নিলাম না, কারণ কি জানেন, যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলার শব্দ মুখে নেই, অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে। এই শব্দগুলোই এমন হয়ে গেছে, এটা বললেই এখন অনেকে খেপা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন, না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে, প্রত্যেকে বাংলাদেশকে সমীহ করছে। সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না, পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনূস প্রভাবিত করতে পেরেছে। এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনূসের। এই ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হেরম আছে, দুর্বলতা ভুল ত্রুটি আছে। নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে, নবী রাসূলেরও গায়ের অভিভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়। ইউনূসের হাজারো সমালোচনা আছে, আমরা করবো, কিন্তু ইউনূস যে ব্যতিক্রম, এটা টের পাবেন ইউনূসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনূস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন, যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন। এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন। ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতের ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে। ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন, কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারতে যাই না। কারণ এমনিতেই বিএনপি ভারতে দালালি করে, আবার যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেজে যাবে। সেখানে ইউনূস খলিলুর রহমানকে ভারতে পাঠিয়েছেন। তবে এটাও কিছুটা সমালোচনা হতো, মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। এটা তো আছেই। আরেকটা দিক হচ্ছে, এরকম কথা খলিলুর রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিলুর রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো, সরাসরি বলে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকার অতীতে হয়নি। আমি জানি না যে সামনে জামাত সরকার হবে কিনা, তবে এটা কঠিন। ইউনূস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই। আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা আভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন, এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালোই যাই আপনার কথা মতো। বিএনপি, আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা হয়, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করতো, সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করতো যে আমাদেরকে ক্ষমতা রাখেন, আমাদেরকে এইটা দেন, সেটা দেন, এইভাবে করেন, সেইভাবে করেন। এই হচ্ছে আওয়ামী লীগের নীতি। সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, করবো না, এটা আমরা চাই না। এটা প্রচন্ড হেডমলা কথা। এটা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি। ঢাকা ঠিক জায়গায় আছে। তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করে না ডক্টর ইউনূস সরকার। যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে, তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে বোঝাতো। হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না, এটা কোনো সন্ত্রাস না। ইউনূস কিন্তু এদেরকে গুরুত্ব দেয়। তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা, ওটা গণেই না ইউনূস সরকার। আজকে তারেক রহমান সাহেবের শুভ জন্মদিন। শুভ জন্মদিন তারেক রহমান সাহেব। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। ওনার বয়স হইল বোধ হয় 61। আবার এদিকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের বয়স মনে হয় 67, 67 বা 68 এরকম হবে। এই দুজনের মধ্যে বয়সের তফাৎ 6 কি 7 বছরের হবে। হিসাব করলে 7 বছরের হবে, কিন্তু দেখতে একদম ইয়াং কিন্তু তারেক রহমান সাহেব। আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে থাইকা ডাক্তার শফিকুর রহমান স্যারের পাকা দাড়ি মনে হয় অনেক সিনিয়র, তাই না? কিন্তু না, কাছাকাছি কিন্তু। আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন? লন্ডনের ওয়েদার, আমি ছিলাম ওইখানে মাত্র 1.5 মাস। 1.5 মাসের মধ্যেই না আমার গায়ের রং একটু একটু ফর্সা হয়ে গেছিল ভাই। আর যখন বাংলাদেশে এসে নামলাম এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে, অনেক আগের ঘটনা কইতেছি ভাই, চারিদিক মনে হয় কি অন্ধকার অন্ধকার। কারণ কি জানেন, লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে, আর এখানে আমি এসে রাত্রে নামছি, সব অন্ধকার অন্ধকার মনে হয়। তারপরের দিন তো ভাই আমার চলাফেরার মধ্যে একটা ভাব চলে আসলো। হ্যাঁ, কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে, সরি, কারণ ওই 1.5 মাসে অভ্যাস হয়ে গেছিল। সভ্য দেশ তো, অন্যরকম দেশ, যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম। কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে, সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়ে। ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন? ওই গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ, এই ধরনের একটা কথা বলছে। মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না, মানে এটার মূল্যায়ন করে নাই, যার জন্য এটা সমালোচনা হয়েছে। আসলে কি এটা উনি এই কথাই বুঝাইতে চাইছে, না কৃষকের উন্নতি চাইছে? কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত, শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই, তাদের বাজেট বাড়াইতে হবে, সেটা কিন্তু হাততালি পাইতো। কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়েও বেশি দরকার, মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের পেঁয়াজ আলু। আর গণভোটটা কি? গণভোটটার সাথে তো জড়িত জুলাই গণ অভ্যুত্থান। হ্যাঁ, শহীদদের রক্ত জড়িত। তো ওই রক্তটা যখন না চলে আসে, মানে এটা হচ্ছে এটা বড়, তখনই সমালোচনা হয়। আচ্ছা, সমালোচনা তো উনি হজম করে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, ওনাকে নিয়ে দেখলাম কে জানি একটা কার্টুন আঁকছে, উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে। উনি মাইনা নেয়, যেমন আজকের যে জন্মদিন, উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবা না। উনি আগেই না করছেন, দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচই এগুলা করতে না করছে। ভালো করছে ভাই, কারণ কি জানেন, এগুলা করতে গেলে না আবার ওই যে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুর কোনো জন্মদিন বা মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে ওইটা হয়, মুখে আর নামটা নিলাম না। কারণ কি জানেন, যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলা শব্দ মুখে নেই, অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে। এই শব্দগুলোই এমন হয়ে গেছে, এটা বললেই এখন অনেকে খেপা যায় ভাই। হ্যাঁ, খেপা যায়। যেমন খেপা গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা, ওনারা খেপা গেছে। আমি একটা জিনিস বুঝি না, যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট উকিল আইনের সাথে জড়িত, যেমন পুলিশ র্যাব মিলিটারি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।